হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বরাবরের মতো আমি তারিফ চলে এলাম তোমাদের সবার পছন্দের আমি পদ্মজা উপন্যাসের আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকে থাকছে উপন্যাসটির 59তম পর্ব। তো চলো কথা না বাড়িয়ে উপন্যাসটি পড়া শুরু করি। মাথার উপর সূর্য নিয়ে কলসি কাঁখে পূর্ণা আজিদের বাড়িতে ঢুকে। পাতলা চিপচিপে গড়ন, অথচ কাঁখে পিতলের প্রকাণ্ড কলসি। খালি কলসির ভারে একটু বাঁকা হয়ে পড়েছে সে। পানি ভর্তি কলসি নিয়ে কি করে বাড়ি ফিরবে কে জানে। সকাল থেকে তাদের টিউবওয়েলে সমস্যা, পানি আসছে না। সকালে বাসন্তী আজিতের বাড়ি থেকে পানি নিয়েছেন, এখন আবার আসতে চেয়েছিলেন, পূর্ণা আসতে দিল না। সে নিজ দায়িত্বে নিয়ে এসেছে। বাসন্তী অনেকবার বলেছেন, এইটুকু শরীর নিয়ে পারবি না। পূর্ণা অহংকার করে বলেছে, আমি পারি না এমন কিছু নেই, তুমি ঘরে যাও তো। আজিদের বাড়ির সামনে পুকুর আছে, সেখানে নতুন ঘাট বাঁধানো হয়েছে। ঘাটে গোসল করছে আজিদের বউ আসমানি। মাস 6 আগে বিয়ে হলো। আসমানির সাথে পূর্ণার অনেকবার কথা হয়েছে। পূর্ণা আসমানিকে দেখেনি। আসমানি পূর্ণাকে দেখে ডাকলো, কি গো পূর্ণা, ফেরাও চাইলা না? ভাবিরে চোখে পড়ে নাই? পূর্ণা ঘাড় ঘুরিয়ে তাকালো, অপরাধী কণ্ঠে বলল, খেয়াল করিনি ভাবি, পানি নিতে আইসো? আমাদের টিউবওয়েল। শুনছি খালাম্মার কাছে, একটু বইসো, আমি ডুব দিয়ে আইতাছি। আচ্ছা ভাবি। পূর্ণা মুখে আচ্ছা বললেও সে মনে মনে পরিকল্পনা করে পানি নিয়ে অন্য পথ দিয়ে বাড়িতে চলে যাবে। আসমানি একবার কথা জড়িয়ে নিয়ে বসলে কথা পুরোই না। পূর্ণা আড্ডাবাজি খুব পছন্দ করে, কিন্তু এখন তার তাড়া আছে, তাড়াতাড়ি ফেরা চাই। দুপুর হয়ে গেছে, পদ্মজাকে এখনও দেখতে যেতে পারেনি সে। গতকাল বিকেলে যে দেখে এলো, তারপর আর খোঁজ মেলেনি। চিন্তায় সারা রাত ঘুম হয়নি পূর্ণার। আজিদের বাড়ির অঙ্গন শূন্য, ঘরের বাইরে কেউ নেই। পূর্ণা সোজা কলপাড়ে চলে আসে, দ্রুত কল চেপে কলসি পানি ভর্তি করে। তারপর কলসি কাঁখে তুলতে গিয়ে হয় সমস্যা, কিছুতেই তুলতে পারছে না। আসমানি গামছা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসে। ফর্সা সুন্দর একটা মুখ, নতুন বউ চাপটা যেন এখনো মুখে লেগে আছে। আসমানি কাছে এসে হেসে বলল, এত বড় কলসি নিবা কেমনে? খালাম্মারে পাঠাইতা? তুমি একটু সাহায্য করো। কি কও, আমি লইয়া যামু কলসি? আমি কি তা বলছি ভাবি, কাঁখে তুলতে সাহায্য করো। আসমানি ঠোঁটে হাসি নিয়ে বলল, ও বাড়ির বউ তো, শরম লজ্জার ডরে বাইর হই না, নয়তো বাড়ি অবধি দিয়ে আইতাম। বাড়ি থেকে বের হতেই লজ্জা, ভাসুরের সাথে শুতে লজ্জা নাই? পূর্ণা কটাক্ষ করে বলল, ঠোঁটে তিরস্কার করা হাসি। আসমানির চোখ মুখের রং পাল্টে যায়, ফর্সা মুখ লাল হয়ে ওঠে, চোখ ছাপিয়ে জল নামে। ক্ষণ মুহূর্ত পূর্ণার দিকে চেয়ে থাকে আসমানি, তারপর এদিক ওদিক দেখে পূর্ণার এক হাত চেপে ধরে চাপা স্বরে বলল, কি কইরা জানছো? পূর্ণা এক ঝটকায় আসমানির হাত সরিয়ে দিল, বলল, তোমার সাথে দেখা করার জন্য এসে জানালা দিয়ে এই নোংরামি দেখেছি। আজিত ভাই মাটির মানুষ, কত ভালো উনি, ওনাকে কেন ঠকাচ্ছ ভাবি? আসমান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাত দুটি অস্বাভাবিকভাবে কাঁপছে, চোখ থেকে জলের ধারা নেমেছে। পূর্ণার দেখে মায়া হয়, সে কণ্ঠ নরম করে বলল, কাউকে বলিনি আমি, 12-13 দিন যখন চেপে রাখতে পারছি, সারা জীবন পারবো। ভালো হয়ে যাও ভাবি, আজিত ভাইকে ঠকিও না, পাপ করো না। আসমানি অশ্রুরুদ্ধকর কণ্ঠে বলল, আমারে খারাপ ভাইব না। পূর্ণা কিছু বলল না। খারাপ কাজ করার পরেও কি করে খারাপ না ভেবে থাকা যায়? সে আসমানিকে অগ্রাহ্য করে কলসি তোলার চেষ্টা চালালো। আসমানি দ্রুত পায়ে কলপাড় ছাড়ে। পূর্ণা কলসি কাঁখে তুলতে সক্ষম হয়, কিন্তু ভার খুব বেশি, এখনই কোমর মচকে যাবে বোধ হয়। পূর্ণা কলপাড় ছাড়তে সামনে এসে দাঁড়ায় আসমানি, চারিদিকে চোখ বুলিয়ে এক নিঃশ্বাসে বলল, কাউরে কইও না পূর্ণা, আমারে তোমার ভাই আর ঘরে রাখবো না, আমি চাই নাই এমন করতে। শফিক ভাই তো আমাগর থানার পুলিশ মানুষ, আমার ছোট বোনটা 1 মাস ধরে হারাইয়া গেছে, অনেক খুঁজছি পাই নাই, পুলিশ দিয়ে খোঁজানোর ক্ষমতা আমার বাপের নাই। শফিক ভাইরে কইছিলাম, তখন উনি কইছে উনার সাথে। আসমানি ফোপাতে থাকে, চোখের জলে সমুদ্র বয়ে যাবে এক্ষুনি। পূর্ণা খুব অবাক হয়, একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এভাবে ছোট ভাইয়ের বউয়ের বিপদে সাহায্য করার নামে এমন কুৎসিত শর্ত রাখতে পারে। পূর্ণার রাগ হয় খুব। আসমানিকে আশ্বাস দিয়ে পূর্ণা বলল, ভাবি কেঁদো না, যে মানুষ এমন শর্ত দিতে পারে সে কখনোই কাউকে সাহায্য করতে পারে না। উনি তোমার বোনকে খুঁজবে না, কিন্তু আশা দেখিয়ে ভোগ ঠিকই করবে।
আর সুযোগ দিও না। দোয়া করো শুধু তোমার বোন যেন ফিরে আসে। আসমানি শাড়ির আঁচল দিয়ে 2 চোখ মুছে বলল, জানো পূর্ণা, আমি আমার বোনডে ছাড়া একটা দিনও থাকতে পারতাম না। তোমার সাথে তো 1 মাসে আরো 2বার দেখা হয়েছে, কখনো তো বললে না তোমার বোনকে পাওয়া যাচ্ছে না। আম্মা কইছে, সেড়ি মানুষ হারাইয়া গেলেও কাউরে কইতে নাই, মানুষ ভাববো সেরা নিয়ে পালাইছে। আচ্ছা ভাবি, আমি আসি আজ, কাল এসে সব শুনবো, অনেক কথা বলবো। আসমানি ঘাড় কাত করে সম্মতি জানালো। পূর্ণা ধীর পায়ে আজিদের বাড়ির উঠোন ছাড়ে। পথে উঠতেই দেখা হয় আজিদের মার সাথে, নাম মালেহা বানু। সাথে আবার পাশের বাড়ির বৃদ্ধা জয়দনী বেগম রয়েছেন। বৃদ্ধার মাজা বয়সের ভারে ঈষৎ ভেঙে শরীর সামনে ঝুঁকে পড়েছে। পূর্ণাকে দেখে মালেহা বললেন, কিরে সেড়ি, পানি নিতে আইছিলি? জি খালা, কলসির ভারে দেহি সাপের লাহান বাইকে গেছসল, বললেন জৈতনী বেগম। পূর্ণার সত্যি খুব কষ্ট হচ্ছে। সে কলসি নামালো, প্রাণ ভরে নিঃশ্বাস নিল। মালেহা বললেন, বিয়ে শাদি কি করবি না? তোর বইনানা আইসে বিয়ে দিব। দিবে মনে হয়। তোর লগে হাওলাদার বাড়ির কোনো স্যারা নাকি ডলাডলি চলে, বললেন জয়তনী বেগম। কথা বলার ভঙ্গিটা দৃষ্টিকটু ছিল। পূর্ণার গা জ্বলে ওঠে, রেগে যায়, বলে, আপনাকে কে বলেছে? এইসব কিচ্ছা বাতাসে ছড়ে, এমন আর করিস না পূর্ণা। গায়ের রংটা ময়লা, বয়সও বেশি, আবার তো আরে কিচ্ছাও আছে। কয়েক বছর আগে বেইজ্জতি হয়েছিলি গ্রামবাসীর হাতে, এখন আবার এমন কিচ্ছা কইরা বেড়াইলে কেউ বিয়ে করব না। এখন দেখ, তোর বইনে কোনো ল্যাংড়া লুলা দেখা বিয়া দিতে পারেনি, বললেন মালেহা। পূর্ণার মাথার আগে মুখ চলে বেশি, সে কিছু কড়া কথা শোনাতে উদ্যত হয়। তার পূর্বেই একটা প্রিয় পুরুষ কণ্ঠ ধেয়ে আসে, পূর্ণারে কে বিয়ে করব না করব সেটা তো আপনারে দেখতে কয় নাই কেউ। পূর্ণার না তাকিয়ে চেনা যায় কণ্ঠটির মালিককে। বুকের বাঁ পাঁজর ছেদ করে উঠল। উপস্থিত 3 জন একসাথে ঘুরে তাকায়। কিছুটা দূরে মৃদুল দাঁড়িয়ে আছে, মাথায় গামছা বাঁধা, পরনে কালো শার্ট আর নীল লুঙ্গি। রোদের আলোয় গায়ের ফর্সা রংটা চিকচিক করছে। কি সুন্দর! পূর্ণা হেসে আবার চোখ ঘুরিয়ে নিল। মৃদুল মালেহাকে উদ্দেশ্য করে আবার বলল, নিজের চরকায় তেল দেন। পূর্ণার গায়ের রং ময়লা আর আপনার কি পরিষ্কার? নিজের রংটা আগে দেখেন। এই ছেড়া, তুমি কই থেকে আইছো? বাপের নাম কি তা? বললেন মালেহা। কেন, পছন্দ হইছে? সেড়ি আছে, বিয়া দিবেন? সেড়ির গায়ের রং পরিষ্কার তো? মালেহা বানু হকচকিয়ে গেলেন। এ কেমন জাতের ছেলে, কেমন ফটফট করে! মৃদুল যেন বিরাট রসিকতা করেছে এমনভাবে হাসল পূর্ণা। মৃদুল কলসি কাঁধে তুলে নিল। পূর্ণাকে আদেশের স্বরে বলল, হাসি থামায়া হাঁটো। মালেহা বানু ও জয়দনী বেগমকে অবাক করে মৃদুল পূর্ণা চলে যায়। কিছুটা দূরে এসে পূর্ণা প্রথম মুখ খুলল। কখন এসেছেন? কিছুক্ষণ আগে। মুখটা শুকনা দেখাইতেছে কেন? আপাকে দেখেছেন আপনি? না, অন্দরমহলে ঢুকি নাই। পূর্ণা চুপ হয়ে যায়। মৃদুল বলল, এত ভারী কলসি নিতে পারছো? কষ্ট হয়েছে তো নিতে গেলা কেন? পূর্ণা আবার চুপ হয়ে গেল। মৃদুল দাঁড়িয়ে পড়ে। আর 1 মিনিট হাঁটলে মোড়ল বাড়ি। সে পূর্ণার মুখের দিকে চোখ রেখে বলল, খুশি হও নাই? কি জন্য? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল। এই যে আইয়া পড়ছি। পূর্ণা চোখ নামিয়ে ফেলে, মুচকি হাসে, চোখে মুখে লজ্জা ফুটে ওঠে। মৃদুলও হাসল। সে যা বোঝার বুঝে যায়। আশেপাশে অনেক গাছপালা, বড় একটা গাছের ছায়া তারা দাঁড়িয়ে আছে। গ্রামের কেউ দেখে ফেলবে, এই ভয় দুজনের কারোর মধ্যে নেই। পূর্ণার পরনের কাপড়খানি ভেজা, কলসি থেকে পানি পড়েছে বোধহয়। কিছু অংশ পেট ও একপাশের কোমরের সাথে কাপড় লেপটে আছে। মাথায় ঘোমটা নেই। গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে এক ঝলক রোদ পূর্ণার মুখ ঘেঁষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়ে। সবকিছু মৃদুলের খেয়ালে চলে আসে। সে চমৎকার করে পূর্ণাকে বলল, ঘোমটা দিয়ে পথে হাঁটবা, বুঝছো ডাগরিনী? পূর্ণা ঠোঁটে হাসি রেখে বাধ্যের মতো হাসূচক মাথা নাড়ালো। তারপর ছট করে ঘোমটা টেনে নিল। মৃদুলের ডাগরিনী শব্দটা তার মন কাঁপিয়ে তুলেছে। খুশিতে উঠতে ইচ্ছে হচ্ছে। ডাগরিনী বলেছে মানে তার চোখ দুটি ডাগর ডাগর, যা মৃদুলের ভালো লেগেছে। তার প্রশংসা করেছে। দুপুরের খাওয়া দাওয়া সম্পন্ন করে পূর্ণা তৈরি হয় হাওলাদার বাড়ি যাওয়ার জন্য। সাথে তৈরি হয় বাসন্তী, প্রেমা ও প্রান্ত। তখন মগা আসে। পূর্ণার হাতে চিঠি দিয়ে বলে, তোমার বইনে দিছে। চিঠি হাতে নিয়ে পূর্ণা মনে মনে ভয় পেল। আপা চিঠি কেন পাঠাবে? অজানা আশঙ্কায় পূর্ণার বুক ধুকপুক করতে থাকে। মগা চলে যায়। পূর্ণা চিঠি খোলে। আদরের বোন, তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস আমি জানি।
আমার সব কথাও মানিস, মাঝে মাঝে ফাঁকিবাজিও করিস, তবে এখন আমি তোকে যা করতে বলবো একদম অমান্য করবি না, এটা আমার অনুরোধ। যতদিন না আমি আসছি বা চিঠি লিখছি একদম এই বাড়িতে আসবি না। কেউ যদি বলে আমি পাঠিয়েছি তোকে আনতে, তাও আসবি না। চোখ কান খোলা রাখবি, প্রেমাকে দেখে রাখবি। আমি ভালো আছি, পায়ে একটু আরাম পেয়েছি, একদম চিন্তা করবি না। আমি খুব দ্রুত আসব। কেন নিষেধ করেছি আসতে তা নিয়ে মাথা ঘামাস না, আমি একদিন তোকে সব বলবো। এখন আমার কথাটা রাখ, এ মুখো হোস না। আমি ভালো আছি, আবার ভাবিস না আমি কোনো বিপদে আছি। শুনবি কিন্তু আমার কথা। আমার কথা অমান্য করলে আমার সঙ্গ আর পাবি না, মনে রাখবি। খাওয়া দাওয়া করবি ঠিক মতো, নামাজ পড়বি, ঘরের কাজকর্মে হাত লাগাবি। ইতি, তোর আপা। লেখাগুলো এলোমেলো, অগোছালো, মনে হচ্ছে তাড়াহুড়ো করে লিখেছে অথবা অনেক কষ্টে এক একটা অক্ষর লিখেছে। কপালে চড়িয়ে থাকা এক গাছি চুল কানে গুঁজে পূর্ণা আবার চিঠিটা পড়ল। পড়ার পর এতটুকু নিশ্চিত হয়েছে তার বোন ভালো নেই, বড় বিপদে আছে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। পদ্মজার জীবনের নতুন এই সমস্যা কি সে উতরে উঠতে পারবে, তা জানতে পারবো আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।